গাড়িটা থামালাম। কি হলো বেবি, এখানে গাড়ি থামালে কেন? তোমাকে তো আদর করতে হবে, আর তুমি তো আমাকে কন্ডম ছাড়া তোমাকে টাচ করতে দিবা না, এই জন্য এখানে গাড়ি থামালাম। ও সো কিউট। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। কি আনছো? হুম, কোন ফ্লেভার? তোমার পছন্দের চকলেট ফ্লেভার। আমি ইস্যুকে নিয়ে আমার ফ্ল্যাটে উঠলাম। আমি রুমে গিয়ে জোরে মিউজিক বাজাতে লাগলাম। কি হচ্ছে? এত জোরে মিউজিক কেন বাজাচ্ছ? একটু ওয়েট করো ডার্লিং, সব বুঝতে পারবে। আচ্ছা আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। আমি ড্রিঙ্কের গ্লাস ইস্যুর দিকে বাড়িয়ে দিলাম। ও ড্রিঙ্ক করছে। আমি ইস্যুকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম। ইস্যু আমার টি শার্টটা এক টানে খুলে ফেললো। ইস্যু আমার ঠোঁটে চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং কলিং বেলটা বেজে উঠলো। হোয়াটটা? এখন আবার কি আসলো? জানো, তুমি একটু বসো, আমি দেখছি। আমি মুচকি হেসে দরজাটা খুলে দিলাম, কারণ আমার প্ল্যান মাফিক সব হচ্ছে। এত দেরি করলি কেন? আর রাস্তায় জ্যাম ছিল গুরু। আয় ভিতরে আসো। গুরু, খেলা কি শুরু হয়ে গেছে? হা হা, না, আজ আমি না, তোরা শুরু করবি আর আমি শেষ করব। ইস্যু ড্রিঙ্ক করছে, ওর কাঁধে হাত রাখলো। কি জান, এত দেরি করলে কেন? ইস্যু পিছন ঘুরে একটা দূরে সেরে গেল আর বলতে লাগলো, কে? কি? কারা তোমরা? দোস্ত, এটা তো খাসা মাল। হোয়াট ননসেন্স! অরণ্য, কারা ওরা? আর এখানেই বা কি করছে? আমি তখন ইস্যুর কাছে এসে বলতে লাগলাম, ডার্লিং, আজ ওরা তোমাকে মজা দিবে। হোয়াট? সরো, আমি চলে যাব। তুমি তো যেতে পারবে না ডার্লিং, দরজা নক করা। আমি কিন্তু চিৎকার করব। করো, চিৎকার করো, তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। এই মিউজিক বাড়া, যা শালিকে নিয়ে এনজয় করো। না, ছাড়ো আমাকে। তুমি কাজটা ভালো করছো না অরণ্য। না, না, না। আমি মিউজিকের সাউন্ড আরো বাড়িয়ে দিলাম, যেন ইস্যুর কান্নার আওয়াজ কেউ না শুনতে পারে। বেচারি ইস্যু, মাই ডার্লিং, হা হা হা। আজ ইস্যুকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। উফ, শালি এত চিৎকার করছে কেন? বলো দোস্ত। শালি এত চিৎকার করছে কেন? সোসাইটির লোকজন তো জেনে যাবে। যা ওর হাত বেঁধে মুখে কাপড় বেঁধে দে। ঠিক আছে দোস্ত। আর হ্যাঁ, দেখিস মারা যেন না যায়। ঠিক আছে, কিন্তু ও বেঁচে গেলে তো সবাইকে সব বলে দিবে, তখন আমাদের কি হবে? হা হা হা। ওই ভাবনা আমি আগেই ভেবে রেখেছি। যা তুই গিয়ে মজা নে। বেচারি ইস্যু, আই রিয়েলি মিস ইউ ইস্যু। চারজন মিলে গ্যাং রেপ করছি ইস্যুকে, আর আমি তা ভিডিও করছি। ভিডিও করে রাখার মূল উদ্দেশ্য হলো যখন তখন ব্ল্যাকমেল করে ইস্যুর সাথে ফুর্তি করা। ইস্যু শুধু যন্ত্রণায় ছটফট করছে। এখন অনেকে ভাবছেন কখন আমি আমার বন্ধুদের ডাকলাম, কি তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক। যখন আমি কন্ডম কিনতে গিয়েছিলাম তখন আমি গাড়ি থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন করলাম। হ্যালো নীল। আরে দোস্ত, তুই এতদিন পর, তো কোনো খবর আছে কি? তোদের জন্য একটা খাসা মাল আছে। কি বলছিস কি? আরে হ্যাঁ, শোন, মালটাকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, তোরা চলে আয়। হ্যাঁ আসছি দোস্ত। বেচারি ইস্যু, এখন আমার পালা ইস্যুর সাথে ফুর্তি করার। আমি ইস্যুর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার বন্ধুরা সারা রাত ইস্যুকে পালাক্রমে ধর্ষণ করলো। এখন অনেকেই হয়তো ভাবছেন ইস্যু তো আমার সাথে এর আগেও রাত কাটিয়েছে, আর আজও রাত কাটানোর জন্য এসেছিল। তাহলে আমি কেন এরকম করলাম, কি তাই তো? তাহলে শুনুন, ইস্যুকে আমার এক বন্ধু প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও রাজি হয়নি। ইস্যুকে ও বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ইস্যু রাজি হয়নি, কারণ আমার বন্ধু ছিল গরিব, আর বন্ধু সে অপমান মেনে নিতে পারেনি। ও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এখন আপনারা বলবেন এতে আমার সমস্যা কি? বলছি, এতে আমার কোনো প্রবলেম নেই। যখন আমি ইস্যুকে আমার সাথে রাত কাটানোর কথা বলি তখনও রাজি হয়ে যায়, কারণ আমি ধনী। যে ওকে ভালোবেসে বিয়ে করতে চাইলো তাকে ও অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দিল, আর যে ওকে নিয়ে ফুর্তি করতে চাইলো তার সাথে রাত কাটানোর জন্য তৈরি হয়ে গেল। শালি, এই শোন, ওকে ছেড়ে দে, আজ আর না মরে যাবে। ঠিক আছে। আমি ইস্যুর সামনে গেলাম। ইস্যুর নগ্ন দেহটা মেঝেতে পড়ে রয়েছে। আমি ইস্যুর হাতের বাঁধনটা খুলে দিলাম, মুখ থেকে কাপড়টা তুলে নিলাম। পানি খাবো। দিচ্ছি। ইস্যু আর উঠতে পারছে না, ওর সারা শরীর ব্যথা। কত রাতের অত্যাচারের ফল। কেন আমার সাথে এমন করলে অরণ্য? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের আরে, আমি তো নিজেতে তুমি কি করলে? তোর মতন মেয়ের সাথে এইরকমই করা উচিত। বলে আমি একটা সিগারেট জ্বালালো। আমি কি করেছি? মনে নেই তোর আমার বন্ধুর সাথে তুই কি করেছিলি? কোন বন্ধু? হাহা, যে তোর জন্য মরেছিল। সৌম্য তোমার বন্ধু ছিল? হ্যাঁ। আমি পুলিশকে সব জানাবো, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এ কাজ ভুলেও করছি না। অরণ্য একটা জ্বলন্ত সিগারেট ইস্যুর যৌন অঙ্গে চেপে ধরলো, আর ইস্যু জোরে জোরে কাঁদতে শুরু করলো। ও আরো একটা জ্বলন্ত সিগারেট ওর যৌন অঙ্গে চেপে আর বলতে লাগলো,
শোন, ভুলে পুলিশের কাছে গিয়ে মুখ খুলিস না। আমি তো যাবো ইলিশের কাছে। ওকে ফাইন। অরণ্য আরেকটা সিগারেট জ্বালালো। ওর সিগারেট জ্বালানো দেখে ইস্যু বলতে লাগলো, না আর না, আমি আর সহ্যতে পারছি না। সারা রাত তুমি আর তোমার পাঁচ মিলে আমাকে ধর্ষ আর একটা জ্বলন যৌনাঙ্গে চেপে ধরলে পারছি না। ঠিক আছে, আমি আর এই সিগারেট তোর যৌন অঙ্গে দিব না, কিন্তু আমার এই সিগারেটের যে ক্ষতি হলো তার কি হবে? হ্যাঁ পেয়েছি নীল। হ্যাঁ দোস্ত বল। আমার ইস্যু বেবির সাথে আর একটু খেল তুই যা। আর হ্যাঁ, আমার ইস্যু বেবিকে কিন্তু মজা দিতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না। ও কামান বেবি, তোমার তো সেক্স একটু বেশি তাই না? দোস্ত বালটা সেন্সলেস হয়ে গেছে। তুই যা, ডাক্তারের কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় কিছু উস্কি নিয়ে আসিস। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো জান, কিন্তু এখন একটা কল করো। তোমার বাড়িতে আর যা বলতে বলছি তাই বলো। আর তা না করলে তুমি শেষ বেবি। যাও এখন শাওয়ার নিয়ে আসো। আমি উঠতে পারছি না। তোমাকে তো যেতেই হবে। ইস্যু ভয়ে বসে বসে ওয়াশরুমে ঢুকলো। ইস্যুর সারা শরীর গন্ধে ভরে গেছে। কিছুক্ষণ পর সাগর ওষুধ নিয়ে আসলো। ইস্যু শাওয়ার নেওয়ার পর ওকে মেডিসিন গুলো দিল। ইস্যু ক্লান্ত, বিছানায় মাথা রাখতে ঘুমিয়ে। দোস্ত, মালটা যদি সব বলে দেয়, বলবে না? ওকে মেরে ফেলাটাই ভালো হবে। না, ওকে মারবো না। ওকে নিয়ে আমার অন্য ভাবনা আছে। যা এখন তোরা সবাই বাড়ি যা, আর রাতে চলে আসিস। ঠিক আছে দোস্ত। ওরা সবাই চলে গেল আর ইস্যু ঘুমোচ্ছে। ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার। হ্যালো, জি, আমি নাম কি? হোটেলের সেই পতিতা। ও আচ্ছা, তোমার তো একটা নাম আছে তাই না? সব সময় পতিতা পতিতা ভালো লাগে না। আচ্ছা শোনো, চলো না আজ একটু পার্কে যাই, তোমার টাকা দিয়ে দিব। ওকে, কোথায় দাঁড়াবো? হোটেলের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি 1 ঘন্টার মধ্যে। অরণ্য ওয়াশরুমে গিয়ে 20 মিনিট শাওয়ার নিল। কালো একটা টি শার্ট পরলো আর বডি পারফিউম লাগালো। ঘর থেকে বের হবে তখন ইস্যুর কথা মাথায় আসলো। আমি চলে গেলে যদি ও ওর বাসায় ফোন করে। হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। অরণ্য ঘর বন্ধ করে বের হয়ে পড়ল। সবাই ভাবছেন কি করলো ইস্যুর, কি তাই তো। ঘর থেকে বের হওয়ার সময় ওর হাত পা বেঁধে মুখে কাপড় গুজে এসেছে আর ওর ফোনটা সাথে করে নিয়ে এসেছে। অরণ্য একটা ফুলের দোকানে গাড়ি থামালো, একটা ফুলের বুকি নিল পতিতা মেয়েটার। ফুলের বুকিটাকে নিজের মতো করে সাজালো। এই প্রথম কোনো মেয়ের জন্য ফুল কিনলো, আর তা না হলে তো চকলেট কিংবা প্রোটেকশন। পতিতা মেয়েটি আসবে তো? হ্যাঁ আসবে, কেন আসবে না? যদি না আসে, ধ্যাত, আমি ওই পতিতাটার জন্য এত ভাবছি কেন? ক্রিং ক্রিং ফোনটা বেজে উঠলো। তুমি কি আসছো? কোথায় আসবো দোস্ত? তুই তো বললি রাতে আসতে। ও শিট, এটা তো নীল না, কিছু না। ও শোনো, আসার সময় কিছু ভালো চকলেট, ফুল আর ব্র্যান্ডেড প্রোটেকশন আনবে। ওকে আমি রাখছি। ওয়াও, পতিতা মেয়েটির কি ফিগার, আগে তো খেয়াল করিনি। আজ পতিতা মেয়েটিকে অনেক সেক্সি লাগছে। ঠোঁট গোলাপি লিপস্টিক, খোপায় গোলাপ, পরনে রেশমি লাল শাড়ি। কে দেখলে বুঝবে যে ও একটা পতিতা? অরণ্য গাড়ি নিয়ে পতিতা মেয়েটার কাছে গেল। গাড়ি থামিয়ে লুকিং গ্লাসটা খুলে বলল, হেই সেক্সি। কি বলছেন কি এইসব? গাড়িতে ওঠো। পতিতা মেয়েটা আশেপাশে তাকিয়ে গাড়িতে উঠলো। অরণ্য ফুলের তোড়াটা পতিতা মেয়েটার হাতে দিয়ে বলল, এই নগণ্য ফুলগুলো তোমার জন্য। মন গণ্য কেন? ও আমি পতিতা বলে? না, আমি সেটা বলি নাই। আমি বলতে চেয়েছি তোমার রূপের সামনে এই ফুলগুলো অতি নগণ্য। পতিতার আবার রূপ? ট্রাস্ট মি, ইউ আর সো হট অ্যান্ড সেক্সি। ফুলগুলো সত্যি অনেক সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কেন হবে না? অরণ্য পতিতা মেয়েটাকে কাছে এসে বসতে বলল। ও একটু সংকোচ বোধ করছে, কিন্তু ওর সাথে কিন্তু রুমডেট অলরেডি হয়ে গেছে। পতিতা মেয়েরাও লাজুক হয়, তা ওকে না দেখলে বিশ্বাস হতো না। পতিতা মেয়েটা অরণ্যের কাছে এসে বসলো। অরণ্য ওকে তার বুকে নিয়ে আসলো। ওর মাথায় একটা চুম্বন এঁকে দিল। পতিতা মেয়েটা চুপ করে ওর বুকে মাথা রেখে বসে আছে। কি হলো, কিছু বলছো না যে? কেন জানি না, তোমার বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে। মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যায়। অরণ্য পতিতা মেয়েটাকে আর শক্ত করে জড়িয়ে ধরলো, আর ওর কপাল একা চুমুক। আর ও ড্রাইভ করছে আর পতিতা মেয়েটাকে জড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো পতিতা মেয়েটি হয়তো কাস্টমার হাতছাড়া না করার জন্য এই মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু বিশ্বাস করো, এইটাই সত্যি। তোমার বুকে মাথা রাখলে আমার খুব প্রশান্তি লাগে। আচ্ছা, আমি কি একবারও বলছি এই কথা? না, তুমি বলনি, কিন্তু হয়তো তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, তাই বললাম। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা আর একটা ছোট বোন ছিল। বোন ছিল মানে এখন কোথায়? ও আর নেই, চলে গেছে আমাদের ছাড়া। রাতের ওই তারা হয়ে, জানো, আমি প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় আমার বোন আমাকে দেখছে ওই আকাশ থেকে। কিভাবে মারা গেল তোমার বোন? অসুস্থ হয়ে, জানি না কি হয়েছিল। ওর 7 দিন জ্বরে বিছানায় পড়েছিল, আর 8 দিনের মাথায়ও চলে গেল না ফেরার দেশ। চিকিৎসা করাওনি? বাবা অসুস্থ ছিল, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। টাকা ছিল না ঘরে, দুমুঠো খেতেও পারতাম না, আর চিকিৎসা করব কি দিয়ে? এই জন্য কি? হ্যাঁ, এজন্যই আমি আজ পতিতা। আমি বাধ্য হয়ে এই লাইনে এসেছি।
কোথাও কোনো চাকরি পাইনি, কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমনও দিন কেটেছে আমাদের যে দিন আমরা তিনজন শুধু পানি খেয়েই দিন কাটিয়েছি। পতিতা মেয়েটা একটা সময় চুপ করে গেল। পতিতা মেয়েটার কথাগুলো শুনে অরণ্যের চোখের এক কোণে হয়তো একটু জল এসেছে, না হয়তো ধুলো গেছে। অরণ্য মনে মনে বলল, শুধু পতিতার শরীর চাই, আর কিছু না। ক্রিং ক্রিং। পতিতা মেয়েটার ফোন বেজে উঠলো। পতিতা মেয়েটা ওর ব্যাগ থেকে ফোনটা বের করে বলতে লাগলো, জি আম্মু, ঠিক আছে, আসার সময় আমি বাবার জন্য ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমার বাড়িতে জানে যে তুমি এইসব কাজ করো? না, আমার মনে হয় কোনো পতিতা বাড়ির লোক কেউ জানে না যে সে একজন পতিতা। আমার বাড়ির লোকও জানে না। যদি জানতে পারে তাহলে আমার অসুস্থ বাবা আর বাঁচবে না, আর আমার এই পাপের টাকা কেউ ছুঁয়েও দেখবে না। জানো, আমারও স্বপ্ন ছিল আমি কারোর বাড়ির বউ হব, সুন্দর করে সংসার করব, কিন্তু আল্লাহ হয়তো তা চাননি। জানো, আমার স্বপ্ন ছিল রোজ সকালে আমি নামাজ পড়ে আমি আমার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য তৈরি করে দিব, কিন্তু তা মনে হয় আর কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কে বিয়ে করবে একজন পতিতাকে? আমাদের নিয়ে ফুর্তি করা যায়, যৌন চাহিদা মেটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। আর কোনো কথা না প্লিজ। অরণ্য পতিতা মেয়েটা ঠোঁটে চকলেট লাগিয়ে চুম্বন করতে লাগলো। পতিতা মেয়েটা নিঃশব্দে অত্যাচারগুলো মেনে নিচ্ছে। এক পর্যায়ে অরণ্য নিজেকে সামলাতে না পেরে মেতে উঠলো এক যৌন খেলায়। হোয়াটস রং উইথ ইউ? না, আমার মুড নেই। পতিতাদের আবার মুড? হ্যাঁ, ঠিকই বলছো, পতিতাদের আবার মুড। যখন চাইবে তখন পতিতাদের শরীর তোমরা ভোগ করতে পারবে, কারণ আমার পতিতালয়ে পতিতাদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নাই। কাস্টমার যা চাইবে সেই সেবাই পতিতাদের দিতে হবে। হোক না পতিতাদের শরীর খারাপ, তাতে কি হয়েছে? শরীর খারাপ নিয়ে পতিতাকে শুতে হবে তার কাস্টমারের সাথে। জানো, যেদিন প্রথম আমি এই লাইনে আসি সেদিন আমার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু কি করব, ঘরে চাল নেই। অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তখন ডাক্তার বাবাকে দেখে আমার কাছে আসলো। আমার বাবা কি বাঁচবে না? কেন বাঁচবে না? তবে হ্যাঁ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা খাওয়ালে ভালো হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো টাকা নাই। তখন ডাক্তার আশেপাশে তাকিয়ে আমার হাত চেপে ধরে বলল, টাকা নেই তো কি হয়েছে মামুনি, আমি তো আছি, আমাকে একটু আদর করে দাও, তোমার বাবার ওষুধ আমি ফ্রিতে দিব। কি বলছেন কি? ছাড়ুন আমার হাত। যা, সম্মান নিয়ে বাড়ি যা। দুদিন পর তোর বাবা যখন মারা যাবে, ওষুধ না পেয়ে, তখন সম্মান ধুয়ে পানি খাস। না, এমনটা বলবেন না। তাহলে রাজি আমার সাথে রাত কাটানোর জন্য? হ্যাঁ, আমি রাজি। সেদিন প্রথম হোটেল যাই, আমি বোরকা পরে গিয়েছিলাম যেন কেউ আমাকে না চিনতে পারে। আমি খুব ভয়ে ভয়ে যাই। হোটেল আমার কাছে আগে হোটেল মানে ছিল যেখানে সবাই নাস্তা খেতে আসে, কিন্তু সেদিন বুঝেছিলাম হোটেলে শুধু নাস্তা না, কিছু জানোয়ার মেয়েদের শরীর খাওয়ার জন্যও আসে। ডাক্তার সেদিন রাতে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি আমার জীবনের কালো অধ্যায় শুরু করি সেদিন থেকে। আমি যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ছাড়েনি। সারা রাত অত্যাচার করার পর সকালবেলায় আমার হাতে 2000 টাকা ধরিয়ে দেয়। হোটেলের ম্যানেজার আমাকে প্রস্তাব দেয় কালো জীবন শুরু করতে, আর আমিও উপায় না পেয়ে না দেখে রাজি হয়ে যাই। আর এর পরের দিন আসো তুমি। আমার সেদিন শরীর খুব খারাপ ছিল, গত রাতে ডাক্তার আমাকে ভোগ করেছিল। আর এর পরের দিন আসো তুমি। সেদিন তোমার সব রাগের ঝাল মিটিয়েছিলে তুমি আমার উপর। সেদিন তোমার শরীর খারাপ ছিল? হ্যাঁ, এখন হয়তো তুমি বলবে পতিতাদের আবার শরীর খারাপ। সরি, পতিতাদের এত কষ্ট, আর আমরা ওদের মন না বুঝে আগে ওদের কাপড় খুলি। সত্যি খুব খারাপ লাগছে। অরণ্য আর পতিতা মেয়েটা পার্কে ঢুকলো। চারপাশে তেমন লোকজন নেই, নিরিবিলি চারপাশটা। তোমার ভালো লাগছে? হ্যাঁ, চারপাশটা বেশ নিরিবিলি। পাখি কুকু করে ডাকছে। অরণ্য আর পতিতা মেয়েটা হাত ধরে হাঁটছে। অরণ্য একটা জবা ফুল ছিঁড়ে পতিতা মেয়েটার খোপায় গুজে দিল। ঘ্রিং ঘ্রিং করে ফোন বেজে উঠলো। হ্যাঁ সাগর, বল। তোকে বললাম না কিছু প্রোটেকশন আর দামি চকলেট নিয়ে আসি, টাকা আমি দিয়ে দিব। যত সব। পতিতা মেয়েটা অরণ্যের দিকে তাকিয়ে রইল। প্রোটেকশনের মানে? পতিতা মেয়েটা আজ বেশ ভালো করে জানে, হয়তো এই জন্যই। কিছু বলবে? তুমি কি বিবাহিত? না, আর কয়বার বলবো? হ্যাঁ, তুমি হয়তো প্রোটেকশন আনার কথা শুনে ভাবছো আমি বিবাহিত। আরে ওটা আমার বন্ধুর জন্য আনতে বলছি। আমি এত এক্সপ্লেন কেন করছি এই পতিতাটাকে? ও শুনলে কষ্ট পাবে এই ভেবে কি না আমি ওর কাস্টমার, আর কিছু না। আমার ওকে দরকার, আর ওর দরকার আমার টাকার। আমাদের সম্পর্কটা এই অবধি। কি ভাবছি কি এসব আমি? ভালোবাসার পতিতাকে, ধ্যাত, ওর সাথে ফুর্তি করা যায়, কিন্তু ভালোবাসা না। ওকে নিয়ে ফুর্তি করার জন্য আমার টাকাই যথেষ্ট, এতে ভালোবাসা নেই। কিন্তু এসব প্রশ্ন আসছে কোথা থেকে? এত ভাবছি কেন আমি এই পতিতাটাকে নিয়ে? এই তো প্রথম পতিতা নয় আমার জীবনে। এর আগে আরও অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি আমি, কিন্তু তাদের নিয়ে তো আমি এত ভাবিনি। তাদের কারোর সাথে তো আমি ঘুরতে যাইনি। ও বুঝেছি, ওর পতিতা হওয়ার গল্পটা আমাকে ইমোশনাল করে দিয়েছে। দ্যাটস ইট, আর কিছু না। ও আর 5টা পতিতার মতনই যে ওকে টাকা বেশি দিবে ও তার সাথেই রাত কাটাবে। না,
এটাই শেষ দেখা হবে আমার পতিতা অবন্তীর সাথে। এরপর আর কোনো দিনও ওর সাথে দেখা করব না। হ্যাঁ, এটাই ফাইনাল। তুমি কি কিছু ভাবছো? কই না তো, চলো আইসক্রিম খাই। অরণ্য আর পদিতা মেয়েটা আইসক্রিম খাচ্ছে। পদিতা মেয়েটার হাত থেকে ওর আইসক্রিমটা পড়ে গেল। অরণ্যর মুখের আইসক্রিমটা ওকে দিল। ও এক কামড় মুখে নিয়ে আবার অরণ্যকে দিচ্ছে। পুরাই হিন্দি ফিল্মের মতো রোমান্টিক। কেন জানি মানা করতে পারলো না ওকে অরণ্য। ওরা দুজনেই হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো হাঁটলো, গান করলো। চলুক না ফিল্মটা কিছুক্ষণ ধরে, কারণ এটাই শেষ সময় কাটানো ওর সাথে। অরণ্য পতিতা মেয়েটার স্তন চেপে ধরল। পতিতা মেয়েটা গোলাপি ঠোঁট লিপকিস করতে লাগলো। এক পর্যায়ে পতিতা মেয়েটি বাধা দিয়ে বলল, কি করছেন কি? কেউ দেখে নিবে তো। দেখুক, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু আপনারই আত্মসম্মান হারাবেন। আমার কিন্তু কিছু যায় আসবে না, কারণ আমি একজন পতিতা। কাপড় খোলাটা আমার পেশা। আমি কাপড় খুললেই টাকা পাবো। আর এটা একটা পাবলিক প্লেস, এখানে আপনার অসম্মান হোক আমি তা কখনোই চাই না। কথাটা সত্যি। পতিতাদের কোনো আত্মসম্মান নেই, ওরা কাপড় খুললেই টাকা পাবে। কিন্তু আমার সম্মান হারালে আমি তা আর পাবো না। চলো, গাড়িতে চলো। এই কথাটা কি বারবার বলার খুব দরকার আছে? হ্যাঁ, আমি পতিতার। পতিতাদের কোনো আত্মসম্মান নেই, কারণ আমাদের মতো পতিতারা যদি আত্মসম্মান নিয়ে বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না। বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, আর মা না খেতে পেরে মারা যাবে। বাবা মার মৃত্যু দেখার আগে আমার মনে হয় কাস্টমারের সামনে কাপড় খোলাটাই ভালো। এতে যদি আত্মসম্মান না থাকে তাহলেও চলবে, কারণ বাবা মায়ের মুখে তো এক মুঠো অন্ন তুলে দিতে পারবো। আর কি যেন বললে তুমি? ও হ্যাঁ, পতিতা পতিতা পতিতা। কেউ পতিতা হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের মতো পতিতাদেরও একটা নাম থাকে। সমাজ হয়তো ভুলে যায় আমাদের নামগুলো। কেউ ডাকে আমাদের সকিনা, কেউ ডাকে মর্জিনা, আবার কেউ ডাকে জানু, ডার্লিং, এসব নামে ডাকে। আর কেউ ডাকে পতিতা পতিতা বলে। জানো, আমরা কিন্তু আমাদের কাস্টমারদের খুব ভালো সার্ভিস দিই, কারণ তা না হলে হয়তো সে পরের দিন আসবে না, আর সে না আসলে চলবে না আমাদের সংসার। যে পতিতাদের কাছে ছুটে যাও তোমরা রাতের আধারে একটু সুখ পাওয়ার জন্য, সেই পতিতারা হাজারো কষ্ট বুকে চেপে তোমাদের আনন্দ দিয়ে থাকে। কিন্তু তোমরা কি করো? দিনের বেলা আমাদের মতো পতিতাদের দেখলে নাক ছিটকাও, ঘৃণা করো আমাদের, কিন্তু রাতে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও তোমরা। প্লিজ, এসব কথা বাদ দাও এখন। আমি এখন হট হয়ে পড়েছি। চলো, গাড়িতে চলো। কেন গাড়িতে কেন? ও বুঝেছি, গাড়িতে বোধহয় আমার শরীরটাকে ভোগ করবে তুমি। ঠিক তাই তো? হ্যাঁ চলো, আমি আর পারছি না। অনন্য পতিতা মেয়েটিকে গাড়িতে নিয়ে গেল। গাড়িটা কালো হওয়ায় তার সুবিধা হয়েছে। অরণ্য গাড়ির সব কাজ লাগিয়ে দিল। পতিতা মেয়েটি পাশে বসে রয়েছে। অরণ্য পতিতা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো। পতিতা মেয়েটি ঠোঁট চুম্বন করতে করতে টি শার্টটা খুলে ফেললো। আর পতিতা মেয়েটি অরণ্যের ডাকে সাড়া দিয়ে তার ঠোঁট চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং করে তার ফোনটা বেজে উঠলো। ও শিট, এই সময় কে ফোন করলো? ফোনটা ধরো, জরুরি কলও তো হতে পারে। অরণ্য মোবাইল হাতে নিল। মা ফোন করেছে। অরণ্য ফোনটা কেটে দিয়ে আবারও পতিতা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়লো। পতিতা মেয়েটি ওর ঘাড়ে একটা চুমু কাটলো। আবারও ফোনটা বেজে উঠলো। ও শিট, আবারও ফোন। ফোনটা ধরো না প্লিজ। হ্যালো মা, এত কল দিচ্ছ কেন? ফোন কেটে দিচ্ছি, বুঝছো না যে আমি ব্যস্ত? কি বললে, বাবা অসুস্থ? আমি এখনই আসছি। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আজ আর তোমাকে আদর করা হলো না, অন্য কোনো দিন। অরণ্য তাড়াতাড়ি শার্টটা পরে নিল। গাড়ি ড্রাইভ করতে লাগলো। এই শেষ দেখা তোমার সাথে। শেষবারের মতন তোমাকে নিজের করে পেলাম না। তোমার সাথে দেখা না হলে হয়তো বুঝতে পারতাম না পতিতালয়ের পতিতাদেরও এত কষ্ট। সত্যি তোমাকে খুব মিস করবো অবন্তী। অবন্তী পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। অরণ্য হোটেলের সামনে এসে গাড়ি থামালো। পতিতা মেয়েটি গাড়ি থেকে নামলো। অরণ্য পতিতা মেয়েটির হাতে 2000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার টাকা। মাফ করুন, আমি এই টাকা নিতে পারবো না, কারণ আমি কাপড় না খুললে টাকা নেই না, আর আমি অন্যের দয়া গ্রহণ করি না। আমি হয়তো পতিতা হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধটা আমার আছে। চলে আসবেন হোটেলে, আপনার শরীরের খিদা মেটাবেন, তারপর টাকা দিবেন। আমি অবশ্যই নিব, কিন্তু ফ্রিতে আমি টাকা নিতে পারবো না। ওকে, আমি আসছি। কে এই মেয়ে? অন্য কেউ হলে টাকাটা নিত, আর ও টাকাটা নিল না। অরণ্য তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে গেল। অনেকদিন পর নিজেদের বাড়িতে আস। মা বাবার কি হয়েছে? কিছু হয়নি। তাহলে আমাকে কেন ডেকে আনলে মিথ্যা বলে? কেন? তুই কি এই বাড়ির সন্তান না? আমাদের কি মন চায় না তোকে দেখতে? আর তুই কখনো আসিস না আমাদের বাড়িতে, নিজের মতন থাকিস। আর তোর ছোট ভাইকে দেখ, আমাদের কত যত্ন করে, ব্যবসায় দেখাশোনা করে। আর তুই বড় হয়ে... হ্যাঁ, আমি তো খারাপ। তোমরা থাকো তোমাদের ছোট ছেলেকে নিয়ে। কেন আমাকে ফোন দাও? আমি তো চাই না এখানে আসতে। তোমার ছোট ছেলে এই করেছে ওই করেছে, বিশ্বাস করো আমি চাই না এখানে আসতে।
অরণ্য বাড়ি থেকে বের হয়ে আসলো। তার ভালো লাগে না এসব। বেশ তো আছি নিজের মতন। পতিতা, মদ, বন্ধু বান্ধব, পার্টি এসব নিয়ে তো বেশ আছি। কেন মা, কেন আমাকে ডাকো ওই বাড়িতে? না, আর না, আমি আর ওই বাড়িতে যাব না। সব শেষ করে দিব। এই মিথ্যা সম্পর্কগুলো অনেক হয়েছে। আর না, আর না। ভালো থেকো মা। পারলে ক্ষমা করো তোমার এই নিকৃষ্ট ছেলেটাকে। ইসুর নগ্ন দেহটা অরণ্যকে আবার উত্তেজিত করে তুলল। বিছানায় ইসুর নগ্ন দেহটা দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অরণ্য টি শার্ট খুলে ইসুর কাছে গেল। ইসুর ঠোঁটে হাত বোলাতে লাগলো। অরণ্য পাগলুন মাদের মতো ইসুর গোলাপি ঠোঁট। অরণ্য ইসুর সনে হাত রাখতেই ইসু জেগে উঠল। ইসুর হাত পা ব্যথা। ইসু আর্তনাদ কণ্ঠে বলতে লাগলো, প্লিজ অরণ্য, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। তোমার যৌবন যে আমাকে ডাকছে সোনা, এখন আমি কি করব বলো? না, আমার প্রচন্ড ব্যথা করছে। কাল সারা রাত তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে পালাক্রমে ধর্ষণ করলে, আর এখন তুমি আবারও আমার সাথে যৌন সম্পর্ক করতে। আহ, ওভাবে বলছো কেন সোনা? ধর্ষণ বলো না, বলো কাল সারা রাত আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে তোমার সাথে রোম্যান্স করছি। আর আমরা এখন খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। তোমার সেক্সি শরীরটা আমাকে ডাকছে তোমার কাছে। একটু আদর করব তোমাকে, প্লিজ বাধা দিও না। আমার প্রচন্ড ব্যথা করছে, আমি আর পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। বেশি ব্যথা দিব না, বিশ্বাস করো। একটু আদর করব শুধু তোমাকে। সত্যি বলছি মাইরি, তুমি একটা চিজ। তোমাকে দেখলে যে কোনো ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তোমার কোনো দিনও ভালো হবে না অরণ্য। অরণ্য এই কথা শোনা মাত্র ঠাস করে একটা থাপ্পড় মারল ইসুকে। আর বলতে লাগলো, ও সরি, আমি জানো কি ব্যথা পেয়েছো? শোনো, এ কথার শাস্তি আমি এখন দিচ্ছি। খুব বার বেড়েছে তোর, তাই না? অরণ্য ইসুর সাথে শুরু করলো অত্যাচার। অসুরের সমস্ত রাগ মিঠিয়ে দিল ইসুর উপর। পরিতা মেয়েটার সমস্ত ভালোবাসা, সরি যৌনতা এখন পেল ইস্যু। কিছুক্ষণ পর অরণ্য ক্লান্ত হয়ে ইসুর পাশে শুয়ে পড়লো। ইস্যু, তুমি সত্যি আজ অনেক আনন্দ দিলে আমাকে। তোমার সেক্সি শরীরটা দেখে আমি আর পারলাম না নিজেকে সামলাতে। ইউ আর টু হট ইস্যু। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার প্রচন্ড ব্যথা করছে, আমি আর পারছি না। কি দোষ ছিল আমার? এটাই কি দোষ আমার যে আমি তোমার বন্ধুর প্রস্তাব রিজেক্ট করেছিলাম? না, সেটা তোর দোষ না। আমার বন্ধু তোকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল তোকে বিয়ে করার, কিন্তু তুই তাকে অপমান করেছিস। এটা তোর দোষ না। তোর ভালো লাগে না তাই তুই ওকে রিজেক্ট করছিস। তাহলে ভাবছিস কি তোর দোষ? শোন তাহলে, আমি যখন তোকে প্রস্তাব দিলাম আমার সাথে সেক্স করার জন্য, বিয়ে ছাড়া, তখন তুই রাজি হয়ে গেলি। আরে আমি তো তোকে শুধু খেতে চেয়েছিলাম, আর তুই এক কথায় হ্যাঁ বলে দিলি। দিনের পর দিন আমার এই ফ্ল্যাটে এসছিস, আমার সাথে ফিজিক্যাল হয়েছিস, তখন কিছু যায় আসেনি তোর? আর আমার বন্ধু তোকে খেতে চেয়েছিল না, তোকে বিয়ে করতে চেয়েছিল, তাও আবার ভালোবেসে, কিন্তু তুই তো রাজি হলি না। অথচ আমার সাথে রাজি হয়ে গেলি। আর আমি তো তাকে বিয়ের প্রস্তাবও দেইনি। এটাই ছিল তোর অপরাধ, বুঝলি এখন? আর হ্যাঁ, আমার বন্ধু সৌম্য তোকে সত্যিই ভালোবেসেছিল, যার পরিণতি তুই ওকে দিলি মৃত্যু। এখন আমিও তোকে মারবো তিলে তিলে। তোর সাথে ফুর্তি করব যখন আমার মন চাইবে তখন, বুঝলি? এ কি, পতিতা মেয়েটি ফোন করছে না, আমি আর ওর ফোন ধরবো না। ফোনটা বেজে বেজে কেটে গেল। পতিতা মেয়েটা এক নাগারে ফোন করতেই লাগলো। একটা সময় অরণ্য বিরক্ত হয়ে ফোনটা ধরলো। ও কিছু বলার আগে পতিতা মেয়েটা বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছো না কেন? তুমি বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছেছো? তোমার বাবা এখন সুস্থ আছে তো? এই তুই কে রে? তোকে এত কথা আমি কেন বলতে যাব? পতিতা পতিতার মতো থাক। আমার পার্সোনাল লাইফে তোকে নাক গলাতে বলেছি কি? আমি কোথায় যাব, কি করব, কি খেলাম, এসব আমি তোকে বলতে যাব কেন? তুই কে রে? আমার ঘরের বউ কি? বাজারের সস্তা মেয়ে? তোদের মতো মেয়ে না হাজার পাবো রাস্তায় বের হলে। দুদিন একটু ভালো করে কথা বলছি কি না? বলছি। ও এসেছে অধিকার ফলাতে। আরে তোদের মতো সস্তা মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। আর একটা কথা শোন, নিজের সীমানা ছাড়াস না। হোটেলের এক বেশ্যা এসেছে আমার খবর নিতে। ও বুঝেছি, কাস্টমার পাচ্ছিস না তাই আমার সাথে এত ভাব করছিস 2 টাকার পতিতা। ফোনটা কেটে দিল। অরণ্য যখন কথাগুলো বলছিল তখন ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ পাচ্ছে। আমি ঠিক করছি যা করেছি। এখন কেন ও আমাকে ফোন করবে? কে হই আমি ওর? ওর কান্নার আওয়াজটা এখন অরণ্যের কানে ভেসে আসছে যেন। খুব খারাপ লাগলো ওর। কিন্তু কেন? আরে আমি খারাপ? আমি কারোর জন্য কষ্ট পাই না। 2 টাকার পতিতা? না, আমার এইরকম লাগছে কেন পতিতা মেয়েটির জন্য? আমি কি একবার ফোন করব? না, ফোন করব না। কে ও? কিন্তু এতগুলো কথা আমি কেন ওকে বললাম? ফোনটা রেখে দিলেই তো পারতাম। না না, আর ভাববো না আমি ওই পতিতা মেয়েটির কথা।
হু ইজ শি ইজ নাথিং। কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে এসব ভেবে আবারও ফোন করলো অবন্তী। আপনি যেই নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ। ফোনটা বন্ধ কেন? পতিতা মেয়েটির ফোন বন্ধ কেন? তাহলে কি ও আমার উপর রাগ করলো? সে করুক, তাতে আমার কি? কিন্তু আমার এইরকম লাগছে কেন? না, এটা আমার মনের ভুল। আমি ক্লান্ত, তাই এইরকম মনে হচ্ছে। যাই একটু শাওয়ার নিয়ে আসি, তারপর হয়তো একটু ভালো লাগবে। কিরে, কন্ডম কই? হ্যাঁ রে, আনছি দোস্ত। টেনশন মাতলো। যা, খেলা শুরু করে দে। দোস্ত, মেয়েটা তো বাঁচবো না। কাল রাতে আমরা 5 জন মিলে রেপ করছি, আর আজ যদি একই কাজ করি তাহলে মেয়েটা মনে হয় আর বাঁচবো না। আরে না, ওর কিছু হবে না। শালি প্রফেশনাল। প্রথম প্রথম একটু ন্যাকামি করব, কিন্তু পরে ঠিক হয়ে যাইব। শোন, আজ সবাই একসাথে যাস না, নিতে পারবো না। এক এক করে যাবি। আর দেখিস আবার মেরে ফেলিস না, তাহলে আমাদের মজার উৎস নষ্ট হয়ে যাবে। ঠিক আছে দোস্ত। এক এক করে সবাই ইস্যুর কাছে যাচ্ছে, আর ইস্যু শুধু চিৎকার করছে। আর করবেই বা না কেন? 5 জন ছেলে একটা মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। সবগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইস্যুর উপর। এসব কিছুর মধ্যে অরণ্য আবারও পতিতার মেয়েটাকে ফোন করল, কিন্তু পতিতা মেয়েটা ফোন আচ্ছা, পতিতা মেয়েটি আবার কিছু করে বসলো না তো? আরে না, কি করবে আবার? সাগর, একটু শোন তো। হ্যাঁ বল দোস্ত। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ তোরা ম্যানেজ কর শালিকে। আমি আবারও বলে যাচ্ছি, দেখিস যেন না মারা যায়। ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস, বুঝলি? হ্যাঁ, ও নিয়ে তুই একদমই চিন্তা করিস না। অরণ্য গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এই পতিতা মেয়েটার কথাও যত বলে আর ভাবনা তত বেশি করে। ও যেন আরো ভাব। অরণ্য গাড়ি নিয়ে হোটেলে গেল। ও হ্যাঁ, পতিতালয়ে গেল পতিতাকে খুঁজতে। মামা, আপনি অনেকদিন পর আসলেন কিন্তু। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম মাঝখানে। মামা, একটা নতুন মেয়ে আছে, দেখাবো? না, অবন্তী আছে। ও, আপনি অবন্তীর কাছে আসছেন? কিন্তু মামা, আজ তো অবন্তী আসে নাই। মামা, আপনি টেনশন করেন না, অবন্তীর চেয়েও ভালো খাসা মাল আছে। আসেন, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। অবন্তী আসে নাই? না থাক তাহলে আজ। কি হয়েছে মামা? এই প্রথম আপনি হোস্টেলে আইসা কাম না কইরা চলে যাইতেছেন। মামা, বললাম না অবন্তীর চেয়েও ভালো মেয়ে আছে, আপনাকে খুশি করে দিব। অবন্তীর বাড়ির ঠিকানা আছে? না, আমরা কোনো পতিতার বাড়ির ঠিকানা রাখি না, কারণ এতে মেয়েটির অসুবিধা হতে পারে। এখানে এমন অনেক পতিতা আছে যাদের বাড়ির লোক জানে না তারা এই দেহ ব্যবসার কাজ করে। ও আচ্ছা, অবন্তী আসলে আমাকে ফোন দিতে বলিস। হ্যালো মিস্টার, দেখে চলতে পারেন না? তুই এখানে? পতিতালয়ে মানুষ যা করতে আসে তাই করতে এসেছিলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই এখানে কি করতে এসেছিস? সেম অ্যান্সার। আমার বাবা মায়ের আদর্শ ভদ্র ছেলে এসেছে পতিতালয়ে? বাহ। আচ্ছা, বাবা মা জানে তো? দাদা ভাই, সিন ক্রিয়েট করিস না, এটা একটা পাবলিক প্লেস। আর আমি যদি বাবা মাকে বলি তুই এখানে এসেছিলি তখন? আমি বাবা মায়ের খারাপ ছেলে? আমি আসলে তারা কষ্ট পাবে না, কারণ তারা জানে আমি তাদের বকে যাওয়া সন্তান। কি, তুই তো আমার মতো বকে যাওয়া সন্তান না? শোন, আমি নিয়ে তোর সাথে কোনো ডিসকাশনে যেতে চাই না। ওকে, আমার ছোট ভাইও আমার মতো বকে গেল, কিন্তু ও তো বাবা মায়ের ভালোবাসা পায়, তাহলে ও কেন বখাটে গেল? আমি খারাপ হওয়ার হাজার কারণ আছে, কিন্তু ওর তো তা নেই। আমি বাবার ভালোবাসা কখনো পাইনি, কিন্তু ও তো পেয়েছে, তাহলে কেন ও এমন হলো? আচ্ছা, আজ পতিতা মেয়েটি আসলো না কেন? ওর কি কিছু হয়েছে? অরণ্য আবারও পতিতা মেয়েটাকে ফোন করলো। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি অরণ্য। অবন্তী? অরণ্যের কণ্ঠ শোনা মাত্র অবন্তী ফোনটা কেটে দিল। ও আবারও ফোন করলো, ফোনটা বন্ধ বলছে। তাহলে কেউ ইচ্ছে করে ফোনটা কেটে দিল? বুঝেছি, আমার কথাগুলো হয়তো ওকে হার্ট করেছে, কিন্তু ওর এই আচরণ যে আমাকে হার্ট করলো, তার বেলা না এখানেই শেষ। এই পতিতা আর তার কাস্টমারের গল্প আমি আর ভাববো না। পতিতার কথা, কিছু কিছু কথা না বলাই ভালো, থাক না সে মনের আড়ালে। তুমি হয়তো কোনোদিনও জানতে পারবে না অবন্তী আমার মনের কথাগুলো। পতিতা আর তার কাস্টমারের গল্প রচনা হবে আবারও, কিন্তু সেখানে থাকবে না মিষ্টি অবন্তী, কিন্তু কাস্টমারের ভূমিকায় আমিই থাকবো। কিন্তু পতিতা হয়তো তোমার মতন হবে না। সত্যি আমার দেখা তুমি সেরা পতিতা। আর না, অনেক হয়েছে, এই গল্পের ইতি এখানেই টানবো। আমি বরং বাড়ি গিয়ে আমার ইস্যু বেবির সাথে ফুর্তি করি গিয়ে। ইস্যু মাই ডার্লিং, আমি আসছি। আমি একজন পতিতার ছেলে, আমার মা একজন পতিতা ছিলেন। পরবর্তীতে আমার বাবা না, ওই মানুষটা আমার মাকে বিয়ে করেন। বিয়ের সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম। কে যে আমার বাবা তা আমার মাও জানে না। এজন্য আমার মায়ের স্বামী আমাকে দেখতে পারে না, বারবার শুধু আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। আমাকে শুধু বলে আমি একজন পতিতার সন্তান। আমার বাবার টাকা, আমার বাবার ঠিক নেই। আচ্ছা, আমার জন্মের তো আমার কোনো হাত ছিল না, তাহলে কেন সবাই আমাকে জারজ বলে? আমার মায়ের সামনে আমাকে এগুলো বলতো,
আমার মায়ের স্বামী। মা অনেক কষ্ট পেত, লুকিয়ে লুকিয়ে কাঁদতো। আমি কোনো দিন মায়ের কাছে জানতে চাইনি আমার জন্ম পরিচয়, কি আমার বাবা। হয়তো আমার মতনই কোনো নরপিশাচ হবে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন স্কুলে একটা মেয়েকে আমার ভালো লাগতো, যা হয় আর কি। আমি মেয়েটাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি না হয়ে আমার বাবার কাছে, মানে আমার মায়ের স্বামীর কাছে নালিশ দেয়। সেদিন ওই লোকটি আমাকে বলেছিল রক্ত যাবে কোথায়। কথা কাটাকাটি হওয়ার পর তিনি আমাকে বলে দেন আমার জন্ম পরিচয় নিয়ে, এই যে আমি এক পতিতার ছেলে। সেদিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। সেদিন রাতে ছাদে গিয়ে আমি প্রচণ্ড কেঁদেছিলাম। কেন আমার মা পতিতা ছিল, কেন সারা রাত কান্না করেছিলাম। আমি 1 মাসে দুঃখে মায়ের সামনে যাইনি, মাও লজ্জায় আমার সামনে আসতো না। ধীরে ধীরে এই কথাটা ছড়িয়ে গেল যে আমি এক পতিতার সন্তান, আমার কোনো পিতৃ পরিচয় নেই। ক্লাসের সবাই আমাকে জারজ জারজ বলতো, মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো। আমার জীবনটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। একদিন আমি মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, মা কেন তুমি পতিতা হয়েছিলে? মায়ের চোখ দিয়ে শুধু কান্নার জলে পড়েছিল সেদিন। এরপর থেকে আমি আর কোনো দিনও মাকে এই নিয়ে আর কোনো কথা বলি নাই। এরপর শুরু হয় আমার এক ভিন্ন জীবন। আমার চাহিদাগুলো সব আমি মিটিয়েছি ব্যাংকের চাকরি করে। আলাদা একটা ছোট ফ্ল্যাট কিনে নিজের জীবন শুরু করি। মদ, নেশা, মেয়েগুলো হয়ে পড়ে আমার নিত্যদিনের সাথী। আমি পার্ট করতে শুরু করি, মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করি। জানি আমি খারাপ, কিন্তু আমি তো এমন হতে চাইনি। আমিও আর 10টা ছেলেদের মতো স্বপ্ন দেখতাম, ক্লাসে ফার্স্ট থেকে কখনো সেকেন্ড হতাম না। আমিও চেয়েছিলাম আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু আমি হতে পারিনি। যখন আমি মেডিকেল পরীক্ষা দেই আমি চান্স পেয়েছিলাম, কিন্তু ভর্তির ফ্রি আমি দিতে পারিনি। আমার মায়ের স্বামীর কাছে চেয়েছিলাম, উনি দেননি, কারণ ওনার নিজের ছেলে মেডিকেলে চান্স পেয়েছিল না। মূলত হিংসা থেকে উনি আমাকে টাকা দিয়েছিল না। আমি ওনার পা ধরে কেঁদে বলেছিলাম আমাকে টাকা দেওয়ার জন্য আমি সব টাকা শোধ করে দিব, কিন্তু ওনার একটাই কথা ছিল, আবার নিজের ছেলে চান্স পাইনি তাহলে আমি কেন একটা পতিতার ছেলের জন্য টাকা দিব। তখন থেকে শুরু হয় আমার এক ভিন্ন ধরনের লাইফস্টাইল। আজ আমার এই অধপতনের জন্য দায়ী কে? আমার দোষ একটাই, আমি একজন পতিতার ছেলে। আমার কোনো জন্ম পরিচয় নেই। আমার মা পতিতা তো কি হয়েছে, এজন্য আমাকে কি কম ভালোবাসে? না, বরং আর 10টা মায়ের মতনই আমাকে ভালোবাসে। সমাজ আমাকে বারবার বলেছে আমি একজন পতিতার ছেলে। আমি জারস, 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 এই একটা শব্দ আমার জীবনটাকে শেষ করে দিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমি বিয়ে করব একজন পতিতাকে, আর কখনো তাকে বলবো না তুই পতিতা ছিলি। আমার মনে হয় আমি তাকে পেয়ে গেছি। হ্যাঁ, আমি বিয়ে করব, আর 10টা মানুষের মতো আমিও সংসার করব। আমি সব বলে দিব অবন্তীকে, আমি আমার এই জীবনটা ছেড়ে দিব, আমি ভালো হয়ে যাব। আমি আমার সব ভুল স্বীকার করব অবন্তীর কাছে। আমি বিয়ে করব পতিতা অবন্তীকে। আমি একটা ছোট সংসার বাঁধবো অবন্তীকে নিয়ে। আমি ভালোবেসে ফেলেছি পতিতা অবন্তীকে। না, আর পতিতা না, ও আমার অবন্তী, শুধু আমার অবন্তী। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো। ওর বন্ধুগুলো সব ক্লান্ত হয়ে বসে রয়েছে। সাগর বলতে লাগলো, দোস্ত ভালোই আরাম পেলাম। শালির ফিগার কি! ও এখন কি করছে? ঘুমাচ্ছে। দোস্ত যা, এবার তোর পালা। আর হ্যাঁ, দেখবি টেবিলের পাশে প্যাকেট রাখা আছে। অরণ্য ইস্যুর কাছে গেল। ইস্যুর শরীরে বীর্যের গন্ধ। ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ইস্যু। অরণ্য ইস্যুর কাছে যেতে ইস্যু জেগে উঠলো। কি এবার তোমার পালা, তাই না? আমার আর ব্যথা করছে না, শুরু করো তোমার খেলা। আমি আর বলবো না আমাকে ছেড়ে দাও, আমি আর বলবো না আমার ব্যথা করছে। সত্যি বলতে কি অরণ্য, আমি তোমাকে ভালোবেসেছিলাম না তোমার টাকা দেখে, না, আমি মন থেকে তোমাকে ভালোবেসে। এই জন্যই তো আমি তোমার সাথে রাত কাটাতাম। কিন্তু তুমি কি করলে? তোমার বন্ধুদের দিয়ে আমাকে রেপ করালে। আমি এখনো তোমাকে ভালোবাসি, না তোমার জন্য, টাকার জন্য না। তুমি হয়তো ভাবতে পারো এই ধর্ষিতাকে কে বিয়ে করবে, এই জন্য আমি তোমাকে এই কথাগুলো বল। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে একটু ভালোবাসি। কি পারবে আমাকে তোমার জীবনকে করতে? হয়তো পারবে না, কিন্তু আমি অপেক্ষা করব শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। অরণ্য, আমার এই জীবনটাকে পারবেন তুমি রাঙাতে? পারবেন আমাকে বিয়ে করতে? আমি ভুলে যাব আমার সাথে যা হয়েছে, আমি সব ভুলে যাব। কি পারবে না আমাকে বিয়ে করতে? শোন, যদি মুখ খুলিস তাহলে তোর ভিডিও ভাইরাল করে দিব। আর হ্যাঁ, আমার সাথে একদম চালাকি না, বুঝলি? সাগর ইস্যুকে পৌঁছে দিতে গেল। অরণ্য অবন্তীকে ফোন করে ওর বাড়িতে আসতে বলল, আর অবন্তী অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। আজ আসবে অবন্তী। আমার মনের কথাগুলো আজ বলে দিব, কাল থেকে ভালো হয়ে যাব। আমি সুখের সংসার করব অবন্তীকে নিয়ে। আমি মেনে নিব অবন্তীকে। অরণ্য ও ছোট ফ্ল্যাটটা নিজের হাতে সাজাতে লাগলো। সব ওর মনের মতো করে সাজাবে। অরণ্য বিছানার উপর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিল, আর একটা ডায়মন্ড রিং এনেছে অবন্তীর জন্য। কখন আসবে আমার অবন্তী? হ্যাঁ, আমার অবন্তী। অরণ্য 20 মিনিট শাওয়ার নিল।
নীল একটা পাঞ্জাবি পরলো, শরীরের মাখলো বডি স্প্রে। কলিং বেল বাজছে। মনে হয় অবন্তী এসেছে। অরণ্য দরজাটা খুললো। আজ অবন্তী একটা নীল শাড়ি পরে এসেছে। অবন্তীর খোপায় একটা গোলাপ ফুল। অরণ্য অবন্তীকে রুমে আসতে বলল। বাহ, অনেক সুন্দর করে সাজিয়েছো তো। তোমার থেকে সুন্দর লাগছে না? এগুলো সব তোমার জন্য, শুধু তোমারই জন্য। আমি তোমাকে আজ কিছু বলতে চাই অবন্তী। না, এখন না। অবন্তী ধীরে ধীরে কাছে আসলো। অবন্তী ওর ঠোঁটে একটা চুম্বন করলো। অরণ্য অবন্তীকে কোলে করে বিছানায় নিয়ে গেল। ফুলের বিছানায় অবন্তীকে আরো বেশি সুন্দর লাগছে। অরণ্য অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরল। অরণ্য আর অবন্তী মেতে পড়লো এক অনন্তকালের মিলন খেলায়। কিছুক্ষণ পর ওদের ক্লান্ত দেহ দুটো বিছানায় লুটিয়ে পড়েছে। অরণ্য অবন্তীর হাতে একটা চুমু খেলো। অরণ্য টেবিলের কোণ থেকে চশমাটা নিল। ওদের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসে চশমাটা খোলা হয়ে গেছে। অবন্তী চশমাটা পরিষ্কার করে দিল। অরণ্য ওর আর অবন্তীর জন্য ড্রিঙ্ক বানিয়ে আনলো। অবন্তীর গ্লাসে ডায়মন্ড ড্রিঙ্কটা দিল। আজ সে তার মনের কথা বলবে। অরণ্য ওয়াশরুম থেকে আসলো। আমি তোমাকে কিছু বলতে চাই অবন্তী। হ্যাঁ শুনবো, কিন্তু আগে ড্রিঙ্কসটা শেষ করো তারপর। ঠিক আছে। অরণ্য ড্রিঙ্ক করতে লাগলো। কি হলো, মাথা ঘুরছে কেন? অরণ্য বিছানায় লুটিয়ে পড়লো। অবন্তী তার ব্যাগ থেকে চাকুটা বের করে বিধিয়ে দিল অরণ্যের বুকে। রক্তাক্ত হয়ে গেল চারপাশটা। অবন্তী শুধু হাসছে। কি আপনারা ভাবছেন কেন মারলাম অরণ্যকে? তাহলে শুনুন, এই অরণ্যের সাথে প্রেম করতো আমার বোন মিষ্টি। ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকেও রেপ করে, কিন্তু আমার বোন বিয়ের কথা বললেই ওকে ব্ল্যাকমেইল করত। এ কথাটা বলে অবন্তী আবারও ছুরি বিধিয়ে দিল অরণ্যের বুকে। যদি আমার বোন সব বলতো তাহলে নাকি আমার বোনের ভিডিও ভাইরাল করব। লজ্জা ঘৃণায় আমার বোন আত্মহত্যাও করে। ও প্রেগনেন্ট ছিল। সেদিন আমি ঠিকই ছাড়বো না এই পিশাচটাকে। এই জন্যই ওকে ফলো করি। কি করে, কোথায় যায় সব। পরে জানতে পারি ও হোটেলে যায়। তখন আমি হয়ে গেলাম পতিতা। হ্যাঁ, আমি পতিতা। আমি আমার বোনের মৃত্যুর জন্য পতিতা হয়েছি। আজ আমার বোনের আত্মা শান্তি পেল। বোন, আমি পেরেছি। অবন্তী পুলিশকে ফোন করলো। অবন্তীর হাতে হাত করা। প্রতিটা টিভি চ্যানেল একটা নিউজ। পতিতার হাতে তার কাস্টমার খুন। আদালতে দাঁড়িয়ে আছে অবন্তী। উকিল প্রশ্ন করছে, কেন খুন করলেন আপনার কাস্টমারকে? কাস্টমার? হ্যাঁ, কাস্টমার। ওকে খুন করেছি, বেশ করেছি। ও তো ধর্ষক। ও আমার বোনকে রেপ করেছিল। এই জন্যই ওকে খুন করেছি। আপনি আইনের আশ্রয় নিতে পারতেন। আইন? হ্যাঁ, যে আইন কিনা বলে মেয়েদের রেপ হওয়ার পর 24 ঘন্টা গোসল করতে পারবে না, কারণ এতে নাকি রেপের চিহ্ন মুছে যায়। রেপ হলে বসে